আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বাবা মায়ের নামে জমির দলিল আছে, কিন্তু পরবর্তীতে যে রেকর্ড হয়েছে সেই রেকর্ড ভাইদের নামে হয়েছে বাবা মায়ের মৃত্যুর পরে। তাহলে এই সম্পত্তির দলিল কি টিকবে, বা সেই ভাই রেকর্ড মূলে মালিকানা পাবে কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয়টি ছিল যে জমির যে মূল দলিল, সেই দলিল হচ্ছে বাবা মায়ের নামে, কিন্তু বাবা মায়ের মৃত্যুর পরে সেই জমি রেকর্ড হয়েছে, অর্থাৎ রেকর্ড খতিয়ান হয়েছে ভাইদের নামে বা যে কোনো এক ভাইয়ের নামে, কিন্তু বোনদের নামে হয় নাই বা অন্য কোনো ভাইয়ের নামে হয় নাই। এরকম প্রশ্ন আমার এই চ্যানেলের অনেক ভাই বন্ধুরা করেছেন, দেশে এবং প্রবাসে যারা বসবাস করেন এবং প্রতিনিয়ত এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি উপস্থাপন করা। তো আমরা যখন সম্পত্তি হিস্সা মোতাবেক আপোষ বন্টননামা করি বা ভাগ করে যার যার সম্পত্তি ওয়ারিশদেরকে দেওয়া হয়, তখন কিন্তু কোনো মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি ধরে হিসাব করা হয় না। এটি হিসাব করা হয় একজন মৃত ব্যক্তি ধরে। এবং এই মৃত ব্যক্তির যে সম্পত্তি, সেই সম্পত্তির যদি দলিল থাকে বা তিনি যদি খতিয়ান মূলে মালিকানা তার কাছে থাকে, তার রেখে যাওয়া সম্পত্তি 100% যতজন ওয়ারিশ রেখে যাবেন, প্রত্যেক ওয়ারিশ এই সম্পত্তির মালিকানা তারা পাবেন। এখন বিষয় ছিল যে বাবা মায়ের নামে দলিল আছে, কিন্তু রেকর্ড খতিয়ান ভাইদের নামে হয়েছে বা যে কোনো ভাইয়ের নামে হয়েছে। এখন বঞ্চিত ভাই বোন বা বঞ্চিত ওয়ারিশরা যখন সম্পত্তি চাইতে যায়, তখন বলে যে এই সম্পত্তি আর তোমাদের নেই, এই সম্পত্তি আমার নামে রেকর্ড হয়েছে বা আমাদের ভাইদের নামে রেকর্ড হয়েছে, তোমরা এই সম্পত্তি পাবা না। বিশেষ করে এই সমস্যাটি দেখা দেয় বোনদের বেলায়। যে সকল বোনদের বিবাহ হয়ে যায়, তারা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যায়, স্বামীর বাড়িতে চলে যায়। এই সকল বোনদেরকে বঞ্চিত করার জন্য এই ভাইদের নামে রেকর্ড করায় নেয়। রেকর্ড করানোর পরে তাদেরকে সম্পত্তি দিতে চায় না। কিন্তু আইনগত দিক থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পৈতৃক সম্পত্তি যেটা বা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটি পাওয়া যায়, যেই সম্পত্তি রেখে বাবা মা মৃত্যুবরণ করেছে, সেই সম্পত্তি তার রেখে যাওয়া যে ওয়ারিশ, এই ওয়ারিশরা কিন্তু ক্রয় করে কিন্তু মালিকানা পাচ্ছে না, বা কেউ কিন্তু এই ওয়ারিশদেরকে দান করে যায় নাই। এই সম্পত্তিটি ধারাবাহিকভাবে আইনগত দিক থেকে বংশ পরম্পরায় হিস্সা মোতাবেক মৃত বাবা মায়ের সম্পত্তি এই ওয়ারিশরা পাবে অগ্রাধিকার ভিত্তিতে। কিন্তু সেখান থেকে কোনো ওয়ারিশকে বাদ দেওয়ার কোনো এখতিয়ার নেই, কোনো আইন নেই যে কাউকে বাদ দেওয়া যাবে। দলিল হচ্ছে জমির সবচেয়ে শক্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, যেই ডকুমেন্টস দিয়ে জমি হস্তান্তর করা হয়, বেচা বিক্রি করা হয়। এই দলিল মূলে যদি কোনো মা মালিকানা তার থাকে, কোনো বাবার যদি মালিকানা থাকে, তাদের মৃত্যুর পরে তাদের রেখে যাওয়া যে ওয়ারিশরা আছে, সেই ওয়ারিশরাই এই বাবা মায়ের সম্পত্তি 100% পাবে। তবে যদি কোনো রেকর্ড কোনো ভাইয়ের নামে হয়ে যায়, সেই রেকর্ডের বুনিয়াদে এই মৃত বাবা মায়ের যে সম্পত্তি, সেই সম্পত্তির মালিকানা তারা পাবে না। যদি বাবা মায়ের নামে দলিল নাও থাকে, যদি বাবা মা খতিয়ান মূলেও যদি মালিকানা পেয়ে থাকে, সেই সম্পত্তি হিস্সা মোতাবেক প্রত্যেকটি ওয়ারিশ প্রত্যেক দাগের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে মালিক। 1 ইঞ্চি অংশ কাউকে বাদ দিয়ে
দেওয়া যাবে না। এই সম্পত্তি ভাগ করতে গেলে ভাইরা পাবে 2:1, অর্থাৎ ভাই যতটুকু সম্পত্তি পাবে বোন তার অর্ধেক সম্পত্তি পাবে। বোন যে সম্পত্তি পাবে ভাই তার দ্বিগুণ সম্পত্তি পাবে। হিস্সা মোতাবেক এই সম্পত্তিটি ভাই বোনের মধ্যে ভাগ হবে। মায়ের সম্পত্তি হলেও একই সিস্টেমে ভাগ হবে 2:1, বাবার সম্পত্তি হলেও 2:1। এই সম্পত্তি কিন্তু এইভাবে ভাগ হবে। এখানে বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে 2টি রেকর্ডও যদি কোনো ভাইয়ের নামে হয়ে থাকে তাহলেও সেই ভাই মালিকানা পাবে না। যদি খতিয়ান মূলেও বাবা মালিক থেকে থাকে, পরবর্তীতে কোনো খতিয়ান ভাইদের নামে হয়ে থাকে, বোনদের নামে না হয়, অন্য কোনো ওয়ারিশের নামে না হয়, তারপরেও সেই খতিয়ান মোতাবেক ভাইরা মালিকানা পাবে না। এই জন্যই পাবে না কারণ পূর্বের মালিক ছিল বাবা। বাবার সম্পত্তি যদি একজন ভাই রেকর্ড মূলে মালিকানা পায় তাহলে অন্য যে ভাই বোনরা আছে তারা বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারবে। বিজ্ঞ আদালতে মকদ্দমা করে তাদের যে সম্পত্তি, তাদের যে সত্ত্ব, সেই সত্ত্ব তারা বুঝে নিতে পারবে। এই সত্ত্ব বুঝে নিতে হলে তাদেরকে কি করতে হবে? ডানে বামে না তাকিয়ে, কারো কথা না শুনে, যে রেকর্ড মূল্যে তিনি মালিকানা পেয়েছেন কিন্তু বাবা মায়ের নামে দলিল আছে, এরকম ঘটনা যাদের আছে তারা সরাসরি বাবার রেখে যাওয়া দলিল মোতাবেক আপনারা দেখেন কত সালে এই দলিলটি হয়েছে। আমরা যদি ধরে নেই যে 1995 সালে দলিল হয়েছে, তার মানে এই দলিলের সাথে পিছনের সিএস খতিয়ান, এসএ খতিয়ান সম্পৃক্ত বা সংযুক্ত আছে। কিন্তু পরবর্তীতে ভাইয়ের নামে যদি আরএস খতিয়ান হয়ে থাকে বা বিআরএস খতিয়ান হয়ে থাকে, অনেকে বুদ্ধি দেয় যে সরাসরি রেকর্ড সংশোধনের জন্য মকদ্দমা দেওয়ার জন্য। তো রেকর্ড সংশোধনের জন্য মকদ্দমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা বাবার সেই দলিল এবং দলিলের সাথে সম্পৃক্ত যে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, এইটা আপনারা সংশ্লিষ্ট বিভাগ থেকে উত্তোলন করবেন। কারণ ভাইয়ের কাছে কাগজপত্র থাকলে ভাই তো দিবে না। সেই জন্যই সাব রেজিস্ট্রার অফিস থেকে সেই দলিলের সার্টিফাইড কপি তুলে নেবেন এবং তহসিল অফিস, ইউনিয়ন তহসিল অফিস থেকে সরাসরি আপনারা তথ্য নেবেন এবং সেখান থেকে যে ডকুমেন্টস পান, উপজেলা ভূমি অফিস থেকে যে খতিয়ান পাবেন সেগুলি উত্তোলন করবেন। যদি সেখানে খতিয়ান না পাওয়া যায়, যেটা ঘাটতি থাকবে সেটা জেলা প্রশাসকের ডিসি রেকর্ড রুম থেকে আপনারা যে ঘাটতি অর্থাৎ ডেফিসিয়েন্সি যে ডকুমেন্টসটি থাকবে সেখান থেকে আপনারা উত্তোলন করতে পারবেন। এবং ওয়ারিশ কায়েম একটি সনদ নিতে হবে, যেটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে। এই ওয়ারিশ কায়েম সনদটি নিয়ে আপনারা আপনাদের জেলায়, যেই জেলায় আপনার সম্পত্তি বা বাবার সম্পত্তি, সেই জেলার যে জজ কোর্ট আছে, সেই জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী, সিভিল লয়ার, যিনি জমি সংক্রান্ত বিষয়ে দেওয়ানি আদালতে মকদ্দমা করেন, তার কাছে গিয়ে আপনি সত্যের মামলা করে দিবেন, বাটোয়ারা মামলা করে দিবেন। তো এই বাটোয়ারা মামলাটি করে দিলে এই বাটোয়ারা মামলায় যিনি বিচারক মহোদয় থাকবেন, তিনি সত্যতা যাচাই বাছাই করে যদি সম্পত্তি ঠিক থাকে, বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পত্তি, একটি রেকর্ড বা 2টি রেকর্ড অন্য ভাইয়ের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতারণা করে, তঞ্চকতা করে নিয়েছে, সেটি প্রমাণিত হলে সেই সম্পত্তি জাজমেন্টটি সরাসরি যিনি বাদী হয়ে মামলা করবেন তাদের পক্ষে চলে আসবে এবং এই আদালতের জাজমেন্ট দিয়ে আপনি এসিল্যান্ড অফিস থেকে নামজারি করে নিতে পারবেন। আর যখন এসিল্যান্ড অফিসে কাগজপত্র জমা দিবেন তখন ওই রেকর্ড সংশোধন করে আপনার নামে কিন্তু নামজারি করে দিবে। এইভাবে আপনি কিন্তু সম্পত্তিটি পেতে পারেন। আর একটি বিষয় হচ্ছে, অনেক সময় বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি কোনো ভাই বোনকে সম্পত্তি দলিল করে দিয়ে যায় এবং সেই দলিলটি যদি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হয়, তাহলে কিন্তু সেই সম্পত্তিতে অন্য কোনো ভাই বোন তারা কিন্তু অংশ পাবে না। কারণ যখন বাবা মা জীবিত ছিল তাদের সম্পত্তি তারা যাকে খুশি তাকে দিয়ে যেতে পারে, জমির মালিক তারা।
তারা তার সন্তানকে দিতে পারে, পুত্র সন্তানকে দিতে পারে, কন্যা সন্তানকেও দিতে পারে, নাতি নাতনিকেও দিতে পারে, এমনকি গ্রাম পাড়া প্রতিবেশীকেও দিতে পারে, বা সেই সম্পত্তি তিনি বিক্রিও করে যেতে পারে। এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে তাহলে সেই সম্পত্তিতে কোনো ওয়ারিশ বঞ্চিত হলে সেই সম্পত্তি তারা পাবে না। তবে বাবার মৃত্যুর পরে বাবার মূলজোতে যে সম্পত্তি রেখে যাবে, অর্থাৎ তার সম্পত্তি রেখে মারা যাওয়ার পরে ভূমি অফিসে যতটুক সম্পত্তি রেকর্ড বইতে থাকবে ততটুক সম্পত্তি প্রত্যেক ইঞ্চিতে প্রত্যেক ওয়ারিশ মালিক হবে। এখানে কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্রচলিত আইন সেটা বলছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনও কিন্তু সেটি বলছে যে সম্পত্তির মালিকানা পেতে হলে দলিলাদি ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় থাকতে হবে। দলিলের সাথে একদম সরাসরি প্রত্যেকটি খতিয়ানের চেইন থাকতে হবে। আর যদি খতিয়ান মূলে মালিকানা পেতে হয় তাহলে প্রত্যেকটি খতিয়ানের মালিকানার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা 100% সঠিক থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।